নমস্কার। আজকের আলোচনায় আমরা ভারতের উৎপাদন খাতের ভবিষ্যৎ এর সম্ভাবনা নিয়ে কথা বলবো। আর এর সাথেই দেখব নিপ্পন ইন্ডিয়া নিফটি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স ফান্ডকে। আমাদের কাছে একটা ফান্ড উপস্থাপনা আছে, সেটা দেখে এগোবো। হ্যাঁ, আজকের লক্ষ্যটা হলো ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টর কেন এতখানি এগোচ্ছে, এর পেছনের কারণগুলো কি এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, আর অবশ্যই এই গ্রোথের সাথে যুক্ত একটা নির্দিষ্ট বিনিয়োগের উপায়, ওই নিফটি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স ভিত্তিক ফান্ডটা, সেটা নিয়েও একটু গভীরে যাব। আর এই জার্নিটা উত্তরণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভাবুন তো, সেই লাইসেন্স রাজের যুগ ছিল, কি সব কঠিন নিয়মকানুন, সেখান থেকে আজ মেক ইন ইন্ডিয়া, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ পিএলআই স্কিম, বিরাট পরিবর্তন। এটা কিভাবে হলো? দেখুন, খুব সংক্ষেপে বললে ১৯৯১ সালের যে উদারীকরণ, সেটা একটা বিশাল টার্নিং পয়েন্ট ছিল। তার আগে তো লাইসেন্স ছাড়া শিল্প করা বা ব্যবসা বাড়ানো খুবই কঠিন ছিল, প্রচুর নিয়ন্ত্রণ। ঠিক। উদারীকরণ ওই বাধাগুলো অনেকটা কমালো, বিদেশি বিনিয়োগ আসার পথটা খুলে দিল। বলা যায় ভবিষ্যতের ভিতটা তখনই তৈরি হতে শুরু করে। আর তার বেশ পরে ২০১৪ সালে এলো মেক ইন ইন্ডিয়া। এর ফোকাস ছিল ভারতকে একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব বানানো, তাই না? একদম। আর তারও পরে সম্প্রতি ২০২০ সালে এলো পিএলআই স্কিম, যেটা আত্মনির্ভর ভারতের ভাবনার অংশ। এই পিএলআই স্কিমটা ঠিক কি, এর মূল উদ্দেশ্যটা যদি একটু বুঝিয়ে বলেন। পিএলআই বা প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমটা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বর ২০২৪-এর ডেটা যদি দেখি, তাহলে প্রায় ১৪টা জরুরি সেক্টরে ১.৯৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগের একটা প্ল্যান আছে এর অধীনে। উদ্দেশ্যটা হল দেশের ভেতরে উৎপাদন বাড়ানো, বিশেষ করে যেখানে একটু আধুনিক প্রযুক্তি লাগে, আর বিশ্ববাজারে কম্পিট করার ক্ষমতা তৈরি করা। আচ্ছা। কোম্পানিগুলো যে অতিরিক্ত বিক্রি করছে, তার ওপর সরকার ৪ থেকে ৬% ইনসেন্টিভ দিচ্ছে। ৪ থেকে ৬%? এটা কি যথেষ্ট? শুনতে হয়তো কম লাগছে, কিন্তু ভাবুন, যেখানে বড় স্কেলে প্রোডাকশন হয়, মার্জিন খুব টাইট থাকে, সেখানে এই ৪-৬% কিন্তু দীর্ঘমেয়াদে একটা বড় পার্থক্য গড়ে দেয়, ভারতকে একটা লাভজনক প্রোডাকশন ডেস্টিনেশন হিসাবে তুলে ধরে। বুঝলাম। আচ্ছা, এই যে পুরো উৎপাদন খাতের উত্থান, এর পেছনে মেন ড্রাইভার বা চালিকা শক্তি কোনগুলো? অর্থনীতির দিক থেকে যদি দেখি, জিডিপিতে কন্ট্রিবিউশন তো প্রায় ১৭% শুনলাম মার্চ 2025 অনুযায়ী। হ্যাঁ, ১৭%। আর শুধু তাই নয়, এই খাতের নিজস্ব বৃদ্ধিটাও দেখতে হবে। যেমন ধরুন, ম্যানুফ্যাকচারিং খাতের জিভিএ গ্রস ভ্যালু অ্যাডেড, যেটা অর্থনীতিতে যোগ হচ্ছে, সেটা অর্থবছর ২০১৭ থেকে ২৫ পর্যন্ত বছরে গড়ে প্রায় ৭.৫% হারে বেড়েছে, সিএজিআর ৭.৫%। বাহ, এটা তো দেশের ওভারঅল জিডিপি গ্রোথের চেয়েও কিছু ক্ষেত্রে বেশি মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই ইঙ্গিত দেয় যে এই সেক্টরটা কতটা ভাইটাল হয়ে উঠছে। আর ভারতের জনসংখ্যার ব্যাপারটা, ওই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা শুনি আমরা। ঠিক ধরেছেন। ভারতের জনসংখ্যার গড় বয়স দেখুন, মাত্র 28.2 বছর, প্রায় 68% মানুষের কর্মক্ষম। এর মানে কি? একদিকে একটা বিশাল ডোমেস্টিক মার্কেট, অন্যদিকে প্রচুর ইয়াং, এনার্জেটিক ওয়ার্কফোর্স পাওয়ার সুযোগ। এর সাথে যোগ করুন এখানকার মজুরি, প্রতি ঘণ্টায় ন্যূনতম মজুরি $0.27, বিশ্বের অন্যতম কম। আর নতুন কোম্পানিগুলোর জন্য কর্পোরেট ট্যাক্স কমিয়ে 22% করা হয়েছে। এই কম খরচের ফ্যাক্টরটা কিন্তু ওই যে চায়না +1 স্ট্র্যাটেজি চলছে, সেটার জন্য ভারতকে খুব আকর্ষণীয় করে তুলেছে। যে কোম্পানিগুলো শুধু চীনের ওপর নির্ভরতা কমাতে চাইছে, তারা ভারতের দিকে তাকাচ্ছে। একদম। আচ্ছা, আর সরকারি নীতিগুলো, যেমন পিএলআই তো শুনলাম, এছাড়া পিএম গতিশক্তি, ন্যাশনাল লজিস্টিক্স পলিসি, এগুলো কতটা কাজ করছে বাস্তবে? নীতি তো অনেক হয়, কিন্তু ইমপ্লিমেন্টেশন? এটা খুব জরুরি প্রশ্ন। নীতিগুলো নিঃসন্দেহে ঠিক দিকেই ভাবা হয়েছে। যেমন ধরুন, ন্যাশনাল লজিস্টিক্স পলিসি বা পিএম গতিশক্তি, এগুলো ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক উন্নত করার উপর জোর দিচ্ছে। এতে প্রোডাকশনের খরচ কমার কথা। এর ফল কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে। আচ্ছা। এর একটা প্রমাণ দেখুন এফডিআইতে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ২০১৪ থেকে ২০২৪ এই ১০ বছরে ম্যানুফ্যাকচারিং সেক্টরে এফডিআই আগের ১০ বছরের চেয়ে 69% বেড়ে প্রায় $১৬৫ বিলিয়ন দাঁড়িয়েছে। ওয়াও!
69%! হ্যাঁ, আর শুধু গত অর্থ বছর মানে 2024-25-এ প্রায় $19 বিলিয়ন এসেছে, যেটা মোট এফডিআই এর প্রায় 20%। এটা তো দেখাচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা রাখছেন, যদিও পলিসির পুরো সুফল পেতে হয়তো আরও একটু সময় লাগবে। তাহলে মোটের উপর ওর ছবিটা বেশ পজিটিভ বলা যায়। রপ্তানিও তো বাড়ছে বোধহয়। হ্যাঁ, পণ্য রপ্তানিও অর্থবছর 2017 থেকে 25 পর্যন্ত বছরে গড়ে প্রায় 9.1% হারে বেড়েছে। আর পিএলআই স্কিমের অধীনেও বিনিয়োগ আসছে, যেমন 2023-24 অর্থবছরে প্রায় $3.62 বিলিয়ন এসেছে। সুতরাং অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করছে, চায়না +1, সরকারি নীতি, দেশের ভেতরের চাহিদা বৃদ্ধি, আবার মানুষের একটু ভালো কোয়ালিটির জিনিসের দিকে ঝোঁক, মানে প্রিমিয়ামাইজেশন যাকে বলে। সব মিলিয়ে সুযোগটা সত্যিই বিরাট। বেশ ভালো। এবার একটু নিফটি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স নিয়ে কথা বলি। এর কাজটা কি? এর মূল কাজ হল ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরের কোম্পানিগুলোর শেয়ার বাজারের পারফরম্যান্স ট্র্যাক করা। মানে এটা একটা আয়নার মতো, যা দেখায় এই সেক্টরটা কেমন পারফর্ম করছে। এটা তৈরি হয় কিভাবে? মানে কোন শেয়ারগুলো থাকে এতে? এটা তৈরি হয় নিফটি 100, নিফটি মিড ক্যাপ 150 আর নিফটি স্মল ক্যাপ 50 স্টকগুলো থেকে শেয়ার বাছাই করে। ওজনটা ঠিক হয় ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী, মানে বাজারে যে শেয়ারগুলো কেনা বেচার জন্য অ্যাভেলেবল সেগুলোর মোট ভ্যালুর ভিত্তিতে। ও আচ্ছা। নিশ্চিত করা হয় যাতে অটোমোবাইল বা ক্যাপিটাল গুডসের মতো জরুরি সেক্টরের একটা মিনিমাম ওয়েটেজ থাকে, প্রায় 20% করে। বছরে দুবার একে অ্যাডজাস্ট করা হয়, মার্চ আর সেপ্টেম্বরে। এর ভেতরের গঠন বা পারফরম্যান্স নিয়ে যদি কিছু বলেন। জুলাই 31, 2025 অনুযায়ী এতে 76টা স্টক ছিল। ডাইভার্সিফিকেশন বেশ ভালো, প্রায় 10টা আলাদা সেক্টরের শেয়ার আছে, যেমন অটোমোবাইল প্রায় 28.5%, ক্যাপিটাল গুডস 19.3%, হেলথ কেয়ার 16.6%, এরকম। বেশিরভাগই লার্জ ক্যাপ প্রায় 70%, মিড ক্যাপ 27% আর স্মল ক্যাপ 3%। আর রিটার্ন? পারফরমেন্সের দিক থেকে দেখলে ইন্ডেক্সটা যখন থেকে শুরু হয়েছে, মানে এপ্রিল 2005 থেকে জুলাই 2025 পর্যন্ত, বছরে গড়ে প্রায় 15.4% রিটার্ন দিয়েছে সিএজিআর। এটা কিন্তু লং টার্ম গ্রোথের একটা ভালো ইঙ্গিত দেয়। দারুণ। আর এই ইন্ডেক্সকে ট্র্যাক করেই নিপ্পন ইন্ডিয়ার ফান্ডগুলো এসেছে। ঠিক তাই, নিপ্পন ইন্ডিয়া দুটো অপশন দিচ্ছে। একটা হলো নিপ্পন ইন্ডিয়া নিফটি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ইটিএফ। এটা সাধারণ শেয়ারের মতো স্টক এক্সচেঞ্জ থেকে কেনাবেচা করা যায়। আর দ্বিতীয়টা হলো নিপ্পন ইন্ডিয়া নিফটি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স ফান্ড। এটাতে এসআইপি করা যায়, মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অথবা একবারেও টাকা রাখা যায়। তাহলে এই ফান্ডগুলোতে বিনিয়োগ করলে সুবিধা কি? কেন করবে লোকে? দেখুন, সবচেয়ে বড় সুবিধা হলো এর মাধ্যমে বিনিয়োগকারীরা খুব সহজে ভারতের ম্যানুফ্যাকচারিং খাতের যে বৃদ্ধি তাতে অংশ নিতে পারে। আর যেহেতু এটা একটা ইন্ডেক্স ফান্ড, এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তাই ফান্ড ম্যানেজার অ্যাক্টিভলি স্টক বাছাবাছি করার যে ঝুঁকি সেটা এখানে নেই। খরচও কম হওয়ার কথা তো। হ্যাঁ, সাধারণত অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডের চেয়ে এর খরচ কম হয়। আর ইন্ডেক্স ফলো করার কারণে বৈচিত্র্যও থাকে। আচ্ছা, আর এই ফান্ডের এনএফও বা নিউ ফান্ড অফার কবে থেকে? এই ফান্ডগুলোর এনএফও আসছে 6 আগস্ট 2025 থেকে, চলবে 20 আগস্ট 2025 পর্যন্ত। মিনিমাম 1000 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে। বেশ, তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়াচ্ছে, ভারতের উৎপাদন খাত একটা খুবই ইন্টারেস্টিং জায়গায় আছে। সরকারি পলিসি, গ্লোবাল সিনারিও, ডোমেস্টিক ডিমান্ড সবকিছু মিলিয়ে একটা ভালো গ্রোথের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর নিফটি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স ভিত্তিক এই ফান্ডগুলো সেই গ্রোথে অংশ নেওয়ার একটা সহজ উপায় হতে পারে। একদম। তবে এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বিশ্বজুড়ে সাপ্লাই চেইন বদলাচ্ছে, বিশেষ করে ওই চাইনা +1-এর ফলে যে সুযোগটা তৈরি হয়েছে, ভারত সেটাকে ঠিক কতটা কাজে লাগাতে পারবে? আগামী দশকে এই সেক্টরটাকে সত্যি স্বনির্ভর হয়ে উঠবে? আর এই রাস্তায় চলার পথে অপ্রত্যাশিত কোনো চ্যালেঞ্জ বা হয়তো নতুন কোনো সুযোগ আসবে কিনা, সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। অবশ্যই এটা একটা জরুরি প্রশ্ন ভবিষ্যতের জন্য। আর শেষে আমাদের শ্রোতাদের জন্য সেই জরুরি কথাটা মনে করিয়ে দিই, যে কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে স্কিম সম্পর্কিত সমস্ত তথ্য
বিশেষ করে ঝুঁকির ব্যাপারগুলো খুব ভালো করে পড়ে নেওয়া দরকার আর প্রয়োজন মনে করলে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নেবেন। মনে রাখতে হবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকির সাপেক্ষে।